বিগত ২ বছর মৎস্য শিকারীরা, বিশেষ করে মৎস্যজীবীরা ইলিশ মাছ যারা ধরতে যায় গভীর সমুদ্রে সুন্দরবন থেকে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। সেই মৎস্যজীবী যারা নামখানা, কাকদ্বীপ বা সীতারামপুর পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চল থেকে যারা যাচ্ছেন, প্রায় ৩,০০০-এর মতো ট্রলার মাছ ধরতে গিয়েছে ইতিমধ্যেই। ২ মাস দেখা যাচ্ছে যে তারা কোনো রকম মাছ ধরতে পারেননি। ১৪ই জুন থেকে তারা মাঝ রাত্রিরে তারা চলে গেছেন এবং এরপরই প্রাকৃতিক দুর্যোগের হাতে, অর্থাৎ কিনা গত ২ বছর কোনো রকম কোনো সেইভাবে ইলিশ কারবার কিন্তু করতে পারেননি, যেহেতু ২ বছর সেভাবে ইলিশ ওঠেনি জালে। কিন্তু এবছর যখন গেল, একটা আবহাওয়ার সঙ্গে তাদের একটা আশা ছিল, যে সংকেত মৎস্যজীবীরা জানিয়েছেন যে যেভাবে এবারে আবহাওয়াটা অনুকূলে আছে, অর্থাৎ প্রতিকূলে নেই, তাতে করে ইলিশের আশা করেছিলেন। প্রথমেতে গিয়েছিলেন এবং গিয়ে তারা যখন ফিরে এসছেন, কিছু মাঝারি সাইজের ইলিশ তারা পেয়েছেন। ৫০০, ৭০০, ১ কিলো ১২০০ পর্যন্ত পেয়েছেন। ভালো দামেই বিক্রি হয়েছে সেগুলো। কিন্তু এই যে বারবার যে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য যে সরকারি যে সতর্ক বার্তা তাদের ফিরে আসতে হয়, এটা কিছু করার নেই। তার কারণ প্রাকৃতিক দুর্যোগে কে সামাল দেবে? প্রকৃতির ওপর তো হাত দেওয়ার ক্ষমতা কারুর নেই। তাই তারা ফিরে এসেছেন এবং তারা নামখানা ঘাটে আছেন বা সীতারামপুর ঘাটে আছেন বা বিভিন্ন ঘাটে যেখানে আছে সুন্দরবনের, তারা সেখানেতে ফিরে আসেন। এবং এই সময়তে দেখা যায় যে মাছের যে সময়, অর্থাৎ পূবালি বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি, তাতেই হচ্ছে যে ইলিশের যে, বিশেষ করে ইলিশের যে আমদানিটা বাড়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলিশ পড়ার আগেই তাদের ফিরে আসতে হচ্ছে গভীর সমুদ্র থেকে। এতে ক্ষয়ক্ষতিও হচ্ছে, অনেক ব্যয়ও হচ্ছে, কিন্তু মাছটা ধরতে পারছে না। কিন্তু নেটেতে দেখা যাচ্ছে যে অন্যান্য যে মাছগুলো, কামড় ফামড় জাতীয় মাছ যেগুলো ধরা নিষিদ্ধ, সেগুলো পর্যন্ত কিন্তু ঢুকে আছে। তা যাই হোক, নেট ফেলা হয় বিশাল এলাকা জুড়ে। যখন ইলিশের নেট যখন ফেলে ওই গভীর সমুদ্রে, তার বিশাল এলাকা জুড়ে নেট পড়ে থাকে এবং তার মধ্যে বিভিন্ন প্রজাতির মাছও তারা ঢোকে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু সেগুলোকে, নিষিদ্ধ মাছও তারা ঢুকে যায় এবং সেগুলো তুলে আনা হয় এবং সেগুলো দেখা যাচ্ছে যে এখানে এসে বিক্রিও হয়। এই ব্যাপারটাও সবাই জানে, সুন্দরবনবাসী জানে এবং মৎস্যজীবীদের কিছু করার উপায় থাকে না। তার কারণ তখন তো জাল গুটোতে গুটোতে তারা চলে আসে এবং এই প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে যা হোক করে নেট গুটিয়ে নিয়ে তারা চলে আসতে হয়, যে তাদের বাঁচার তাগিদে। এবং ট্রলারটাও কয়েক লক্ষাধিক টাকার খরচ হয় এই একটা ট্রলার ভাসাতে গেলে। এবং শুধু তাই নয়, ১৩-১৪ দিনের একটা ট্রিপ, তার বিশাল খরচ, কয়েক লক্ষ টাকা, এটা মৎস্যজীবীদের গুনতে হয়। তার মধ্যেও তাদের ফিরে আসতে হয়, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ। আর প্রাকৃতিক দুর্যোগই বারবার এই মৎস্যজীবীদের ক্ষতি করে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এবং এই প্রাকৃতিক দুর্যোগ আরো বাড়ছে। তার কারণ যে হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে করে বিজ্ঞানীরা বলছেন যে দুর্যোগ আরো গভীরভাবে আরো আসছে বিভিন্ন ভাবে। যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাজও পড়ছে এবং মাঝ সমুদ্রে বাজ পড়া মানে বুঝেছেন, কদিন আগেই একটা নৌকায় মাঝ নদীতে গিয়ে বাজ পড়ে মারা গেছে ৪ জন। সুতরাং এই মাঝ সমুদ্রে বাজ পড়া মানে খুব একটা জীবনের ঝুঁকিও বটে। নিচে সমুদ্র উত্তাল, ওপরে আকাশের উত্তাল, এই দুটো, এসবই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণ বলে বিজ্ঞানীরা বলছেন। এবং যে হারে বাজ পড়ছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে প্রাণের পক্ষে, বাঁচার পক্ষে একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং সব দিকের ঝুঁকি নিয়ে এই মৎস্যজীবীরা, এক কথায় তারা আসেন খুব কষ্ট নিয়ে মাছ ধরে তারা আসেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নামখানার ঘাটে, হাতানিয়া দোয়ানিয়ার ঘাটে সমস্ত নৌকা, সমস্ত ট্রলার সবই ফিরে এসেছে এবং তারা ইতিমধ্যেই, তারা যে বেরোবে সে বেরোবার প্রস্তুতিও নিতে পারছে না, যতক্ষণ না পর্যন্ত সরকারের নির্দেশ যতক্ষণ না পর্যন্ত থাকে। সুতরাং এই প্রতিকূল পরিবেশে মৎস্যজীবীদের যে কি অবস্থা, সেটা আমরা তুলে ধরছি এবং আপনারা শুনুন তাদের সাক্ষাৎকার, তারা কি বলছেন
এবং গভীর সমুদ্রে যেতে গেলে এবং তখন যখন ঝড় ঝঞ্ঝা দুর্যোগ যখন আসে সেই সময় তাদের কি অবস্থা হয়, তাদের সেই অভিজ্ঞতার কথাও আপনারা শুনুন। ভালো লাগবে যে আমরা ইলিশ মাছটা বাজারে এনে খাই, যত টাকাই দাম হোক না কেন, যার যেরম ক্যাপাসিটি, পকেট ক্যাপাসিটি, সেই অনুযায়ী কিন্তু বাঙালি মাত্র ইলিশ মাছ খাবেই, সেটা কিনে খায়। কিন্তু তার পেছনে যে মেহনতটা থাকে মৎস্যজীবীদের, এবং তাদের কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা কিভাবে মাছ সমুদ্রে চলে গিয়ে কিভাবে তারা মাছটা ধরছে, কিভাবে দুর্যোগের সঙ্গে মোকাবিলা করে আবার সেই দুর্যোগের মধ্যে দিয়েই তারা আবার তাদের আস্তে আস্তে জীবনকে বাঁচাতে, একটা ট্রলারকে বাঁচাতে, এবং সেই ব্যাপারগুলো আপনারা শুনুন। এটা একটা রোমহর্ষক ব্যাপার, শুনলে আপনাদের কিন্তু ভালো লাগবে। আশা করি আপনারা এই যে ইলিশ মাছের এই সিজনেতে আরো বিভিন্ন রকম স্টোরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব, এবং এর মধ্যে ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন নদীর মাছ এখন যেগুলো বাজারে পাচ্ছেন, যেগুলো বিগত 2 মাস আপনি পাননি, অর্থাৎ কিনা 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত মাছ ধরা নিষেধ থাকে, এবং 14ই জুন রাতে অর্থাৎ সবে আর কি মাছ ধরতে নেবে গিয়েই হবে জুন মাসের আর শেষ দিন। সুতরাং সেটা বুঝতেই পাচ্ছেন যে এখনই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে প্রাকৃতিক দুর্যোগও ঘনিয়ে আসছে। যত প্রাকৃতিক দুর্যোগ যত ঘনাবে, তারা মাছ সমুদ্রেও পৌঁছতে পারবেন না, এবং বিভিন্ন রকম তাদের কষ্ট, তাদের জীবন যন্ত্রণা সবকিছু আরো বেড়ে যাবে। অথচ মাছ না পেলে তো সুখ নেই। মাছটাই তো আসল ব্যাপার। মাছ শিকার করে এসে যখন বাজারজাত করবে, তখনই তারা কিন্তু কিছু পয়সার মুখ দেখতে পারবে। তাই এই প্রাকৃতিক দুর্যোগ যে কত ক্ষতি করে সেইটি আপনারা শুনুন তাদের মুখে। আশা করছি আমাদের ক্যামেরা সেখানে চলে গেছে, আপনারা শুনতে পাবেন, দেখুন এবং সেটা উপভোগ করুন। উপকূলবর্তী এলাকায় আপনারা দেখেছেন বরাবরই প্রাকৃতিক দুর্যোগ হয়, তো সেক্ষেত্রে তো গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তারা তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যান। আবহাওয়া দপ্তর পূর্বাভাস থাকলেও শুধু এখন জীবন জীবিকা এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, মালিক পক্ষ এক সময় একটা নৌকা ছাড়তে 3.5 লাখ 4 লাখ টাকা খরচ। সেই দিকটা তাকিয়ে নদীতে না মাছ থাকার জন্য শ্রমিকরাও চেষ্টা করছে মালিক পক্ষ বাঁচানোর জন্য, তাদেরও রুটি রোজগার হচ্ছে না, তারাও অসহায়। কেন বারে বারে প্রাকৃতিক বিপর্যয় উপকারে যাওয়া সম্ভব নয়, সরকারের রুলস গভর্নমেন্টের আইন কানুন মেনে চলতে হবে, তার মধ্যে তারা মাছ ধরার চেষ্টা করছে। এখন কিছু করার নেই, প্রাকৃতিক বিপর্যয় হলে তার কিছু করার নেই কারোর কিছু, এটা তো কারোর হাতে নেই। কি নাম আপনার? আমার নাম লালমোহন কোয়াল। আপনার এখানে বাড়ি? আমার এখানে বাড়ি। তো লালমোহন বাবু বলছেন, আমি এইদিকে যাবো একটু, এই যারা ট্রলারে যারা করছে, আচ্ছা আপনার তো ট্রলার রয়েছে, আপনার কাছে যাওয়া, এই যে আপনাদের ট্রলার এই মুহূর্তে ঘাটে নিয়ে চলে এলেন, অর্থাৎ কি প্রাকৃতিক যে আবহাওয়া ওয়েদারটা একটু ডিস্টার্ব করছে। এই ওয়েদারের উপর ঢেউ ঢক্কর এমন পরিমাণ হচ্ছে, নৌকো চালাতে অসুবিধা হচ্ছে, সেই জন্য মাঝিরা সিদ্ধান্ত নিয়েছে এই ওয়েদারে ফিশিং করা যাবে না, এই জন্য কিনারে দিকে চেপে যাচ্ছে। মানে দুর্যোগ হলে আপনাদের ঘাটে আচ্ছা, নিয়ে চলে আসবে? হ্যাঁ, দুর্যোগ হলে চলে আসবে। তো সেক্ষেত্রে এই যে স্টাফ রয়েছে, আপনার কতজন স্টাফ? 16 জন। 16 জন। তাদের খাওয়া দাওয়া সবকিছু মেনটেন, মানে মালিককে সমস্ত সব বহন করতে হবে। আপনার কত বছরের ব্যবসা? আমার 30-35 বছর ব্যবসা। 30-35 বছর ব্যবসা আছে। আমি নিজে করছি। আপনি নিজেই করছেন? তো নিজে কি ফিশিং এ যান নাকি মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে যাই, অসুবিধা হলে যাই। মানে যদি না কোনো শ্রমিক পাওয়া যায় যেতে হয়? হ্যাঁ, যে আগে তো ট্রেনিং করেছি, তো সেই জায়গায় এখান থেকে এসেছি। মানে গভীর সমুদ্রের একটা অভিজ্ঞতা আপনি একটু বলুন তো, এদিকে আসুন। বলো। একটু গভীর সমুদ্রে যখন আপনারা ট্রলার নিয়ে চলে যান, যখন উত্তাল ঢেউ থাকে, সেই উত্তাল ঢেউ যখন থাকে তখন আপনাদের কি পরিস্থিতি হয়? মানে গভীর সমুদ্রটা কেমন থাকে তখন? উত্তাল ঢেউতে সমুদ্রেতে নৌকো যাতায়াতে অসুবিধা হয়। ওই ঢেউটা যতক্ষণ একটু নিস্তেজ হয় ততক্ষণ ফিশিং করে মৎস্যজীবীদের সুবিধা হয় না। ঢেউটা হলেই যে মাছ হবে এমন কোনো মানে নেই। ঢেউয়ের সঙ্গে সঙ্গে একটু সমতা ফিরতে হবে, তারপর মৎস্যজীবীরা একটু ফিশিং করতে আরামদায়ক পাবে, নাহলে পাবেন না। মানে যারা গভীর সমুদ্রে যায় তারা বলে আমাদের জীবনের একটা বড় বাজি ওই গভীর সমুদ্রে। হ্যাঁ, 100% মানে ঠিক বলেছে। ওই গভীর সমুদ্রে যারা ডিপ সমুদ্রে ফিশিং করে তাদের ড্রাইভারটা খুব মানে রেপুটেড ভাবে, অনেক কঠিন ভাবে আছে। যখন মাছ হয় না সেই সময় ফিরে আসতে হয়, কিছু করে না। মাছের তো প্রাকৃতিক দুর্যোগ আর মাছ দুটোই তো একই রকম জিনিস। মাছ কখন হবে কেউ বলতে পারে না, আর প্রাকৃতিক দুর্যোগ কোন সময় আমার মানুষের মনের মধ্যে আসবে সেটাও কেউ জানে না। ওটাকে মানিয়ে নিয়ে পৃথিবীতে আমাদের চলতে হবে। মানে সবকিছু জীবনের যে কঠিন লড়াইটা শুধু সচ্ছলতা একটু ভালো করে খেয়ে মেখে বাঁচার জন্যই এত বড় লড়াই। আপনি যেটা বলেছেন ঠিক কথা। কি নাম আপনার? আমার নাম গোলক মান্না। বাড়ি কোথায়? বাড়ি নারায়ণপুর।
নারায়ণপুরে। তো গোলক বাবুর সঙ্গে কথা হলো, তো আপনার সঙ্গে কথা বলা, আপনি কি এই ট্রলারে যান? হ্যাঁ, ট্রলারে কি মাঝি? মাঝি। তো এই ট্রলারে যখন আপনারা যান, যখন হ্যাঁ। গভীর সমুদ্রে যান, তখন প্রাকৃতিক দুর্যোগ হলো, এই দুর্যোগের কারণে আপনাদের চলে আসতে হলো, চলে ঘাটে আসতে থাকতে হচ্ছে। আবার যখন আবহাওয়া দপ্তর বলবেন আপনার সেই আইন মেনে আবার গভীর সমুদ্রে যেতে হবে। এই গভীর সমুদ্রে যাওয়ার পরে আপনাদের যখন এই ঢেউগুলো, যেগুলো খুব বড় বড় পাহাড় পর্বত যে ঢেউগুলো আসে, যেগুলো আপনারা তার পরেও মাছ ধরতে হয়, এগুলো প্রচন্ড দায়বদ্ধতার উপর নির্ভর। মেন কথা হয়েছে যে আমরা যখন ফিশিং করি খুব একটা চিন্তা ভাবনা করি যে সম্পত্তি রাখতে হবে এবং ফিশিং করতে হবে। এবারে এখানটায় যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন আমরা বুঝতে পারি যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, সিগন্যাল বুঝতে পারি, তখনই আমরা চিন্তা ভাবনা করি যে আজকে যাবনি, পরে যাবো, ওয়েদার ঠান্ডা হলে। সেই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা ভাবনা করি। নদীর সঙ্গে তো ওয়েদারের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না, প্রকৃতির সঙ্গে কেউ পারবে না। কেউ পারবে না। অতএব আমরা চিন্তা ভাবনা করি যে এইবারে নর্মাল হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, একটা নিম্নচাপ এসে দুর্বল হয়ে গেছে, অ্যাডভান্স যেতে হবে। অ্যাডভান্স গেলে 2-4টে মাছ পাওয়া যায়। আপনার এইরকম কোনো ঝড়ের মধ্যে পড়তে হয়েছে? হাজার ঘন্টা যেটা বলা যায়নি, মাঝিগিরি করতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হয়। আচ্ছা, আপনাদের তৎকালীন সরকার বলেছিল যে সমুদ্র সাথী কার্ড করে দেবে, আপনারা না, আমাদের হয়নি। আমরা আজকের আমার মৎস্যজীবী বয়স কার্ড হয়নি এখন? 68 বছর বয়স। এখনো মৎস্যজীবী কার্ড হয়নি? যেটা হচ্ছে এমনি ইউনিয়নের তরফ থেকে, সরকারি তরফ থেকে আমাদের কিছু, মানে অবহেলা ব্যক্তি আমরা। কেন আপনারা বঞ্চিত? আমরা সব সময় বলি যে আমাদের কিছু, এখনকার দিনে পার্টি লেভেল যেটা করে আছে আমরা নাম দিই, কিন্তু কোনো মতে একটা মৎস্যজীবী কার্ড আসেনি। বর্তমান সরকার এসছে, তাদেরকে কি জানাবেন? আমাদের একটা মৎস্যজীবী, মানে মাছ ধরি মৎস্যজীবী একটা পজিশন, আমাদের পরিচয়পত্র একটা প্রয়োজন প্রত্যেকের। আমার কেন, আমার স্টাফ পত্র কেন, প্রত্যেকের একটা যোগাযোগ করেছেন? যোগাযোগ ইউনিয়ন ভিত্তিক করি। আমরা তো সেই মূর্খ, মানে খুব একটা শিক্ষিত ব্যক্তি নয়, কোনো জায়গায় যেতে পারিনি। অতএব আমরা সব জায়গায় চিন্তা ভাবনা করি, প্রত্যেকে জানাই অবহেলা বঞ্চিত ব্যক্তির। কি নাম আপনার? আমার নাম সুভাষ দাস, আপনার বাড়ি কোথায়? নারায়ণপুর গণেশনগর। তো মৎস্যজীবী কার্ড এখনো তাদের হলো না। অনেক ব্যক্তি। তো সেক্ষেত্রে বলবো যে এখানে অনেকেই রয়েছে। এই যে বরফ, এটা বরফ কি নিয়ে যাবেন নাকি এখন? একটু দেখেন না, বরফ টরফ এই ফিশিং এ যাবে, এই স্টোরে বরফ ভরা হচ্ছে। এইভাবে বরফ ভরে রাখা হয় কারণ মাছগুলো যাতে ঠিকঠাক থাকে, হ্যাঁ, মাছ ভালো রাখার জন্য, যাতে না পচে যায়। তবে ওয়েদার খারাপের জন্য প্রায় তো দেখতে পাচ্ছি এই যে যত ট্রলার ট্রলি সব তো, হ্যাঁ, এখানে প্রচুর রয়েছে। তার পাশাপাশি একটু ওদিকে ঘুরিয়ে দেখাও, যে এই যে ফেরি পারাপার হয় তার পাশাপাশি ট্রলার গুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন। যারা দর্শকরা যারা দেখছেন, সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে, যে গভীর সমুদ্রে যারা পাড়ি দেয় মৎস্য শিকারের জন্য, তাদের কিন্তু একটা কথাই, যে আমরা যখন সমুদ্রে যাই তখন আমাদের সম্পদ যেমন বাঁচাতে হয়, তার পাশাপাশি আমাদের মাছও শিকার করতে হয়। কারণ মাছ যদি না ধরে নিয়ে আসি তাহলে পরিবার চলবে কি করে? কিন্তু সমস্যা কোথায়? তাদের আজও পর্যন্ত একটা মৎস্যজীবী কার্ডই হলো না, সেই কথাই বললেন সুভাষবাবু। তো সুভাষবাবুর সঙ্গে কথা বললাম, এবং তাদের যারা মৎস্যজীবী রয়েছে তারা এই যে পাশাপাশি রয়েছে। আপনি যান? হ্যাঁ, আমি যাই। আপনি যান? আমি যাই। তো এই ট্রলারে যাওয়ার সময় আপনাদের ভয় লাগে না? না, ভয় লাগে না। ভয় লাগে না? কত বছর ধরে যাচ্ছেন? হ্যাঁ, 4-5 বছর। 4-5 বছর। হ্যাঁ। তো গভীর সমুদ্রে যখন চলে যাচ্ছেন তখন তো উত্তাল ঢেউ, হ্যাঁ। ঢেউতে কেমন কেমন লাগে তখন? আমাদের ভালো লাগে, ভয় লাগে, সব রকম লাগে। মানে এত বছর ধরে যাচ্ছেন, ভয়টা কেটে গেছে? কেটে গেছে, ভয়টা কেটে গেছে আমার। ভয়টা কেটে গেছে। হ্যাঁ, মাছ পাচ্ছেন এখন? মাছ পাচ্ছেন? ওই টুকটাক পাচ্ছি, এখন ট্রলার ফিশিং করার মতো হয়। কোনো হয়নি। কি নাম আপনার? আমার নাম খুরশেদ খান, বাবু কোথায় বাড়ি? নারায়ণপুর। নারায়ণপুরে। তো যাই হোক না কেন, এই যে মৎস্যজীবী যারা রয়েছে তাদের মৎস্যজীবী কার্ড পেয়েছেন? না, পাইনি। বানাতে দিলাম, এখনো পাইনি। হ্যাঁ? 1 বছর ধরে বানাতে দিয়েছি, এখনো পাইনি। ওই যে আপনাদের তৎকালীন সরকার বলেছিল বাড়িতে বসে থাকলে শ্রমিকদেরকে হয়নি। 10,000 টাকা দেবে। দেয় না। হয়নি এখন। হয়নি এখনো। পেলেন না? পাইনি, এখনো পাইনি। আমরা কিছুই কিন্তু যারা মৎস্যজীবী নয় তারা কার্ড পাচ্ছে, কিন্তু আমরা মৎস্যজীবী, আমরা কিছুই পাই না। আমরা ঘরও পাই না, কোনো একটা কি মানে টাকাও পাই না, কিছু পাই না আমরা। তো যারা দর্শক দেখছেন, বলবো যে প্রকৃত মৎস্যজীবী তারা কিন্তু বঞ্চিত। তো এই ক্ষেত্রে বলা যে বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছেন, মৎস্য দপ্তরের দায়িত্বে রয়েছেন, আমার মনে হয় এই যে মৎস্যজীবী যারা বঞ্চিত হয়েছেন, যারা দীর্ঘ বছর ধরে গভীর সমুদ্রে যাচ্ছেন, তাদের আপাতত একটা মৎস্যজীবী কার্ড, আর সরকার যদি এইটুকু তাদের সহযোগিতা করে, হয়তো আগামী দিনে তাদের এই সুব্যবস্থাটা হতে পারে। তো এই পরিস্থিতি কেন হচ্ছে? তৎকালীন সরকার কথা দিয়েছিল যারা শ্রমিক বাড়িতে থাকবে তাদের মৎস্যজীবী হতে হবে এবং তাদের 5 মাস 10,000 টাকা দেওয়া হবে। সেই টাকা তো
কি পেয়েছে জানি না, তারা বলছে কেউ পায়নি, তাদের কার্ডই হয়নি। তো সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো, ছোট ছোট সমস্যা, এটা কিন্তু অনেক বড় সমস্যা। সুন্দরবনের প্রান্তিক এলাকায় দেখবেন বেশিরভাগ মানুষ যারা, তারা কৃষিকাজ যেমন করেন, মৎস্য শিকার করেন, তার পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। কিন্তু তাদের যেই সমস্যা, যে সমস্যাটা থেকে গেল, তো বর্তমান সরকার যেহেতু এসেছেন, তো নিশ্চয়ই এইগুলো একটু ভাবনা চিন্তা করবেন। কারণ তাদের আগামী দিনের পরিবারের সচ্ছলতা যদি সচ্ছলভাবে চলতে হয়, তাহলেও কিন্তু তাদের এইরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়। একদিকে প্রাকৃতিক যেমন ঝঞ্ঝাট থাকে, তার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত হয়ে যায়, সেটাও তারা কিন্তু আমাদের বললেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তবে এই দুর্যোগপূর্ণ আকাশ যেহেতু, আর মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে রয়েছে তাদেরকে বলবো যে যদি আপনারা থেকে থাকেন তাহলে আপাতত ঘাটের দিকে ফিরে আসুন, যেখানে পুল রয়েছে বা উপকূলবর্তী কিনারা রয়েছে সেখানে ফিরে আসুন। কারণ এই দুর্যোগ হয়তো দেখা যাবে ভয়ঙ্কর হলেও দেখা যাবে সেইভাবে নেই, আবার দেখা যাবে ভয়ঙ্কর হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে পারে মৎস্যজীবীরা।